পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা ৩৯। আলভি ফ্রেশ হয়ে রাতের খাবার খেলো মাত্র। ডাইনিং রুমে থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। আলভিকে ক্লান্ত দেখাচ্ছে, ওর বিশ্রামের দরকার। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, এখন আর এখানে বসার দরকার নেই, অনেক রাত হয়ে গেছে, মায়াকে নিয়ে রুমে যাও, দুজনেই বিশ্রাম নাও। আলভি কিছু না বলে মায়াকে নিয়ে রুমে ফিরে আসে। ওর এখন ঘুম পাচ্ছে, লং জার্নিতে ক্লান্ত লাগছে। বাড়িতে এসেছে 10টায়, এখন বাজে রাত 1:30। এখন অক্টোবর মাসের শেষ, প্রায় মাঝরাতের পর শীত শীত লাগে। এসি অন করে টেম্পারেচার বাড়িয়ে দেয়, তারপর ডিম লাইট অন করে বড় লাইট অফ করে দেয় আলভি। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই ওকে নিয়ে বেডে উঠে শুয়ে পড়ে। আলভিকে আঁকড়ে ধরে ওর বুকে মুখ গুজে দেয় মায়া। আলভিও আগলে নেয় মায়াকে। আলভির বুকে মুখ গুজে রেখে মায়া বলে, গতকাল যখন হসপিটাল গিয়েছিলাম চেক আপ করতে, তখন তোমাকে অনেক বেশি মনে পড়েছিল। হসপিটালে যতজন প্রেগনেন্ট মেয়ে ছিল সকলের সাথেই তাদের হাজবেন্ড ছিল, কিন্তু আমার সাথে তুমি ছিলে না। আলভি আর একটু শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে। মায়ার মাথায় চুমু খেয়ে বলে, সরি বউ, আমি তো জানতাম না আমার মায়াপরীটা মা হবে, আমি বাবা হব। যদি জানতাম তাহলে সব কিছু ফেলে তোমার পাশে চলে আসতাম, তোমাকে একা ছাড়তাম না। যেদিন জানতে পারলাম আমি মা হব, সেদিন যে আমার কত আনন্দ হচ্ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছিল তখনই কল করে তোমাকে বলতে তুমি বাবা হবে, কিন্তু আবার সারপ্রাইজ দেবো ভেবে নিজেকে দমিয়ে নিয়েছিলাম। আব্বু তোমাকে কল করে বলতে চাচ্ছিল, আমিই নিষেধ করেছিলাম। সবাইকে বলেছিলাম তুমি আসার পর তোমাকে জানাতে। আমি কল্পনাও করিনি বাড়িতে এসে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব। সারপ্রাইজ দিতে এসে নিজেই বিশাল বড় সারপ্রাইজ পেয়ে গেছি। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, তাও ভালো যে আমার অবস্থা দেখে তোমার কিছু হয়নি। জুমার নামাজ আদায় করে বাড়ি ফিরে আসে 5 বাপ বেটা। 5 জনের পরনেই সাদা পাঞ্জাবি। আলভি সোফায় না বসে সোজা রুমে চলে আসে। মায়া মাত্রই নামাজ আদায় করে বেডে বসেছে। মা হবে জানার পর থেকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি মায়া। আলভি এসে মায়ের পাশে বসে। মায়া আলভির দিকে তাকিয়ে বলে, পাঞ্জাবি পাজামা চেঞ্জ করে খাবার খেতে আসো। খাবো তো, আগে তোমাকে মন ভরে দেখে নিই। মায়া হেসে বলে, আর কত দেখবে, ঘুম থেকে ওঠার পর থেকে তো দেখছই, তাও তো মন ভরছে না। খিদে পেয়েছে, নিচে চলো। আলভি বসা থেকে উঠে পাঞ্জাবি পাজামা চেঞ্জ করে নেয়, তারপর মায়াকে সাথে নিয়ে রুম থেকে বের হয়। রুম থেকে বের হতেই দেখে মান্তাসা আর মাহিরও নিচে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে এসেছে। আলভিকে দেখেই মান্তাসা মাহিরের কোল থেকে নেমে দৌড়ে আলভির কাছে আসে। আলভি কোলে তুলে নিতেই গলা জড়িয়ে ধরে মান্তাসা। খুশি হয়ে বলে, তোমাকে খুঁজতেছিলাম, নামাজ পড়তে গিয়েছিলাম আম্মু। বলা শেষ? শেষ হয়েছে দেখেই তো আবার ফিরে এসেছি। কাবা? হ্যাঁ, তুমি খাবা? হ্যাঁ। কি রান্না করেছ? আমি কলি নাই, আম্মু করেছে। ও, তুমি জানো না কি রান্না হয়েছে? দুদিকে মাথা নাড়ায় মান্তাসা। কথা বলতে বলতেই ডাইনিং রুমে চলে এসেছে 4 জন। আস্তে আস্তে বাকি সবাইও চলে আসে। একসাথে খাওয়া শুরু করে সবাই। খাওয়া দাওয়া সেরে মায়াকে নিয়ে রুমে ফিরে আসে আলভি। মায়াকে বেডের উপর বসিয়ে রেখে সুটকেস দুটো টেনে মায়ার সামনে এনে ফ্লোরে রাখে। প্রথম সুটকেসটাতে মায়ার জন্য ড্রেস, আলভি নিজের কয়েকটা ড্রেস, বাকি সব ক্রিম, লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, বডি ওয়াশ আরও অনেক কিছু। অর্ধেকের বেশি জিনিসই মায়ার জন্য। সব কিছু বের করে একপাশে ফ্লোরে রাখে আলভি। তারপর দ্বিতীয় সুটকেসটা খুলতেই মায়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সুটকেস ভর্তি শুধু বেবিদের প্রোডাক্টস, ছেলে মেয়ে উভয় বেবির জন্যই ড্রেস, ছোট ছোট জুতো সহ আরও যা যা প্রয়োজন সব কিছুই আছে। আলভি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। মায়াকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে হেসে বলে, কি হয়েছে? মায়া বেড থেকে নেমে আসে। আলভির সামনে বসে ছোট ছোট ড্রেস জুতো হাতে নিয়ে বলে, এইগুলো আমাদের বেবির জন্য। তুমি তো জানতে না, তাহলে এইগুলো? জানতাম না, তবুও নিয়ে এসেছি। এক সময় না এক সময় বেবি তো হবেই, ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা তো জানি না, তাই দুজনের জন্যই নিয়ে এসেছি। নিয়ে এসে তো ভালোই হয়েছে। এখন যেহেতু টুইন বেবি হবে, তাহলে আল্লাহ তাআলা যেন একজন ছেলে আর একজন মেয়ে দেন। তুমি বাবা হবে সেটা বোধহয় তোমার ভেতর থেকেই জানান দিয়েছিল, সেই জন্যই না জেনেও এসব নিয়ে এসেছো। তাই হবে হয়তো, রক্তের টান আছে না। মায়া বেবিদের প্রোডাক্টসগুলো নাড়াচাড়া করে দেখতে থাকে, আর একটু পরপর আলভির মুখের দিকে তাকায়। আলভি ওদের দুজনের সব কিছু তুলে রাখে।
এগুলো এখন আর প্রয়োজন নেই। মায়ের দেখা শেষ হলে বেবিদের প্রোডাক্টসগুলো আবার সুটকেসে তুলে রাখে। রুমের ডোর ভিড়িয়ে দিয়ে এসে জানালার পর্দা টেনে দেয়। রুমের লাইট অফ করে মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। বিকেলে ঘুম থেকে উঠে মায়াকে নিয়ে ঘুরতে বের হবে। সময় পানির স্রোতের মতো নিজ গতিতে এগিয়ে যায়। মায়া এখন 8 মাসের প্রেগনেন্ট। উঁচু ভারী পেট নিয়ে নড়াচড়া করা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। মায়া অনেকটা মোটা হয়ে গেছে। এখন ওজন 60 কেজি। আর 1 সপ্তাহ পর মায়ের ডেলিভারি ডেট। 2-1 দিন আগে পিছিয়েও হতে পারে। আলভি বাড়িতে আসার পর মায়াকে 2বার ডক্টর দেখিয়েছে। এমনিতেই মায়ের সেরকম সমস্যা নেই। মা আর বেবি 3 জনেই এখনো সুস্থই আছে। ইদানিং মায়ের হাত পায়ে পানি আসা শুরু করেছে। হঠাৎ হঠাৎ হাত পায়ে পানি এসে হাত পা ফুলে যায়। এখন রাতে ঘুমাতে পারে না ঠিক মতো। বেবিরা এত জোরে কিক মারে যে ব্যথায় ঘুম ভেঙে যায়। প্রচুর নড়াচড়া করে। আলভি মায়ার সব রকম খেয়াল রাখে, যত্ন করে। নিজের হাতে মায়ের পছন্দের খাবার রান্না করে খাওয়ায়। গোছলের পর মায়ের কাপড় চোপড় ধুয়ে দেয়। নিজের রুম মোছে, ঝাড়ু দেয়। মায়াকে নিয়ে বাড়ির অন্য সকলের খুব একটা ভাবতে হয় না। মায়া ঘুমিয়েছে কিছুক্ষণ আগে। আলভিও একটু আগেই ঘুমিয়েছে। আলভির ঘুমের সমস্যা হয় প্রচুর। রাতে মায়ার জন্য ঘুমোতে পারে না। মায়া জেগে থাকবে আর ও নাক ডেকে ঘুমাবে তা তো হয় না। আর দিনের বেলা অফিসের কাজে বিজি থাকে। সব মিলে অনেক দিন ধরে ঠিকমতো ঘুমাতে পারে না। এখনো প্রকৃতির ভাঁজে শীত জেঁকে বসে আছে। সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা থাকে প্রকৃতি। ঘাসের ডগায় জমা থাকে শিশির বিন্দু। রাত প্রায় 3টা বেজে গেছে। মায়া ঘুম ভেঙে যায়। আলভি ওকে আলতো করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মায়া আলভির দিকে ফিরে শোয়। এতক্ষণ উল্টো করে কাত হয়েছিল। আলভি একটু নড়ে চড়ে মায়াকে আলতোভাবে আবারও আগলে নেয়। ঘুমের ঘড়ি। মায়া ব্ল্যাঙ্কেটের নিচে মাথা ঢুকিয়ে আলভির বুকে মুখ গুজে। এখন আর আগের মতো করে আলভির সাথে মিশে যেতে পারে না মায়া। উঁচু ভারী পেটের জন্য দুজনের মাঝখানে একটু দূরত্ব রাখতে হয়, নয়তো পেটে চাপ লাগে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ মায়ার চোখের কোণা বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। সময়ের সাথে সাথে ফুপিয়ে কাঁদতে শুরু করে। মায়ের ফোঁপানোর শব্দ শুনেই আলভির ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে মায়ের মুখ বুকে থেকে তুলে দেখার চেষ্টা করে বলে, কি হয়েছে মায়াপরি? কাঁদছো কেন? পেট ব্যথা করছে? পেইন হচ্ছে কি? কি হয়েছে মায়াপরি? কথা বলছো না কেন? মায়া আলভির হাত ধরে নিজের গায়ের উপর দিয়ে তুলে দেয়। আলভিকে জড়িয়ে ধরে কান্না জড়ানো গলায় বলে, আমার কিছু হয়নি, শান্ত হও তুমি। তাহলে কাঁদছো কেন? বাজে স্বপ্ন দেখেছ? না। কি হয়েছে তাহলে? তুমি এত ভালো কেন? আলভি বুঝতে পারে না মায়ের কথা। হঠাৎ এমন কথা কেন বলছে মাঝরাতে? আবার কান্নাও করছে। মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত স্বরে বলে, কি হয়েছে তোমার, বলো আমাকে। আমাকে এত ভালোবাসো কেন? মাঝে মধ্যে মনে হয় আমি লম্বা একটা স্বপ্ন দেখছি। কবে যেন ঘুম থেকে উঠে দেখি তুমি নেই। ইদানিং এরকমটাই বেশি মনে হয়। ভয় লাগে। সব কিছু কেমন স্বপ্নের মতো লাগে। বিয়ের পর থেকে এখন পর্যন্ত ঘুম থেকে উঠে তোমাকে না দেখলে ভয় পেয়ে যাই। তুমি অনেক ভালো। তোমাকে যত দেখি ততই অবাক হই এখন। তুমি দুনিয়ার বেস্ট হাজবেন্ড। তোমাকে কত কষ্ট দিয়েছিলাম। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে তোমার মনের আগের পরের সব কষ্ট দূর করে দিতাম। আমাদের দুজনের জীবন থেকে কতগুলো বছর নষ্ট হয়ে গেছে। আরও আগে যদি আমরা এক হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। তুমি যদি আরও আগে ফিরে আসতে তাহলে তোমার সাথে আরও কয়েকটা বছর বেশি বাঁচতে পারতাম। আমার এখনও ভীষণ আফসোস হয়, আরও আগে কেন ফিরে আসোনি। আমি কত শত দিনরাত তোমার অপেক্ষায় পথ চেয়েছিলাম। ভাবতাম এই বুঝি তুমি ফিরে আসলে। জানো, সবাই যখন আমাকে কটু কথা বলতো না, তখন তোমার উপর অনেক রাগ হতো আমার। তখন মনে হতো দুনিয়ার সবচেয়ে পচা মানুষ বুঝি তুমি। আমি না এখনো আগের দিনগুলোর কথা ভুলতে পারি না। ওই দিনগুলোর কথা মনে করতে চাই না, তবুও ভুলতে পারি না। কিন্তু আমি এখন অনেক খুশি তোমাকে পেয়ে। তুমি বেস্ট। আলভি চুপ করে থাকে মায়াকে জড়িয়ে ধরে। আলভিরও ভীষণ আফসোস হয় এখনো। কেন আর আগে ফিরে আসেনি? কেন বাবা মায়ের কথা শোনেনি? নিজের হাতে কতগুলো বছর নষ্ট করে ফেলেছে। আফসোস। মায়ার মাথায় আবার চুমু খেয়ে বলে, ঘুমাও। মরার আগে আর তোমাকে ছেড়ে যাচ্ছি না আমি।